টিএমসি বলছে বিজেপির সঙ্গে নাকি সিপিআইএমের একটা সেটিং রয়েছে, যার ফলে টিএমসিকে আক্রমণ করছে, বিভিন্ন টিএমসির নেতাকে নিয়ে টানা হচ্ছে, বিজেপির নেতাকে নিয়ে তো আপনারা টানছেন না। এই বিষয়ে কিছু বলুন, কারণ বিজেপির অনেক নেতা রয়েছে যারা দুর্নীতিতে যুক্ত রয়েছে, তাদেরকে নিয়ে সিপিআইএম কখনো মাথা চাড়া দেয় না, কিন্তু সিপিআইএম টিএমসির বেলায় যত মাথা চাড়া দিচ্ছে, তার মানে কি মানুষ যেটা বলছে বিজেপির সঙ্গে সিপিআইএমের একটা সেটিং রয়েছে, এই তথ্যটা আপনি কতটা বিশ্বাস করেন বা সত্যি কি তাই? আমাদের বর্ষিয়ান কমরেড কালকে প্রকাশ্য সমাবেশে আপনারা আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতে পাবেন, এই বিষয়টা পুরো পরিষ্কার করে ব্যাখ্যা করে দিয়েছেন যে আরএসএসের জন্ম এবং তৃণমূল কংগ্রেসের জন্ম আরএসএসের গর্ভ থেকে, এবং সেখানে দাঁড়িয়ে আরএসএসের সঙ্গে তৃণমূলের যে দুর্গা সম্পর্ক, হ্যাঁ, আরএসএসের দুর্গা তৃণমূল কংগ্রেস, এটা ওরা ঘোষিত ওদের নীতি। সেখানে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে সিপিএমের যে আঁতাত, এটা একদম মানে অবাস্তবকর কথা। এখানে দাঁড়িয়ে ওরা চাইছে এই জায়গায় দাঁড়িয়ে ভোট বাক্সে ভোটারদের মনে একটা সন্দেহ তৈরি করতে, যেটা ওরা বরাবরই করে চলেছে। এবং বিজেপির সঙ্গে কমিউনিস্টদের কোনো দিন আঁতাত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এটা কালকে আমাদের বিমান বসু পরিষ্কার করে বলে দিয়েছে যে আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা মরে গেলেও কোনোদিন আরএসএস বা হিন্দু পরিষদের সঙ্গে তারা কোনোদিনও গাঁটছাড়া বাঁধবে না এবং বাঁধেও না। এটা পরিষ্কার করে বিমান বসু বলে দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা কোশ্চেন করতে চাইবো, অনেকেই আমাদের দর্শক জানতে চাইছে, তারা চাইছে না কোনো জোট, শুধু চাইছে বামফ্রন্টের যা শক্তি রয়েছে সেই শক্তি নিয়ে এগোক, কিন্তু রাজ্য কমিটি ঠিক করেছে এবারেও লোকসভাতে জোট নিয়ে এগোবে, মানে কংগ্রেস আইএসএফকে নিয়ে ঝাঁপাবে। সত্যি কি একার দম নেই সিপিআইএমের যে একার লড়বে? আইএসএফ এবং কংগ্রেসকে সঙ্গে নিতে হচ্ছে, এবং মানুষ বলছে যদি আইএসএফ কংগ্রেস সঙ্গে থাকে তাহলে আমরা সিপিআইএমকে ভোট দেবো না, এই তথ্যও পাওয়া যাচ্ছে। তো আপনার মানুষকে কি বার্তা দেবেন এই বিষয়ে? দেখুন, বিষয়টা সম্পূর্ণ রাজ্য নেতৃত্বের উপরে যা নেবে সিদ্ধান্ত তাই আমরা মেনে নেব। এখন বিষয়টা হলো যে জোট বা কাদের সঙ্গে চলে রাজনীতিতে এই ভোট হবে সেটা বিচার্য হবে পরে। সেখানে দাঁড়িয়ে মানুষের কি মতামত আছে, মানুষ কি চাইছে সেটাকে আগে প্রাধান্য দিতে হবে, এবং নিশ্চয়ই রাজ্য নেতৃত্ব সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, এবং আমাদের যেভাবে রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে সেভাবে আমরা চলবো। কিন্তু মানুষ যা চাইবে সেটাই হবে। সেখানে দাঁড়িয়ে যদি জোট হবে, আর না হলে হবে মানুষের জোট। বামপন্থীরা একা লড়বে, বামপন্থীরা বরাবর একা লড়ে ভালো ফলাফল পেয়েছে, এবং আগামী দিনেও যদি ভোট হয় বা একা লড়তে হয় তা লড়বে, অসুবিধা নেই। তো বামপন্থীর কি সত্যি ক্ষমতা রয়েছে এই মুহূর্তে একার লড়াই? বামপন্থী তো দেখালো, বামপন্থীদের যুব সংগঠন একার একটা ব্রিগেড ভরিয়ে দিল, কিন্তু এর থেকে আর কি দেখালো? 2021-এ তো আপনারা শূন্য হয়েছিলেন। তাতে কি, আমরা হয়তো শূন্য, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, কিন্তু মানুষের মনে আমরা আজও আছি। ব্রিগেড তার প্রমাণ, আমাদের সমাবেশগুলো তার প্রমাণ। ভোট হতে দিক, আমরা বলছি ভোটটা হতে দিক, সুস্থভাবে ভোট হতে দিক। পঞ্চায়েতে রেজাল্ট দেখেছেন, পঞ্চায়েতে মানুষ যেখানে মেজাজ দেখিয়েছে, পঞ্চায়েতে মানুষ যেখানে ভোট লুট করতে পেরে বন্ধ করতে পেরে সেখানে মানুষ জিতেছে। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সম্পাদকের জায়গা সম্পাদক সেখানে লড়াই করেছে, মানুষ জনগণকে নিয়ে সঙ্গে লড়াই করে সেই পঞ্চায়েত উদ্ধার করেছে। ভোট হলে আমরা অবশ্যই জিতব, ভোট হোক, আমরা তো চাইছি ভোট হোক। আচ্ছা, আমরা পেয়ে গেছি সাবির দাকে। আবার সাবির দা, আমাদের ব্রিগেড দেখে টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ বলছে নাকি 27-28 হাজার লোক হয়েছিল, এনাকে আপনি কি বলতে চাইবেন? শোনে, কুণাল ঘোষের কথা শুনলে হাসি পায়। তো একটা জেলখাটা আসামি আজকে লম্বা ভাষণ দিচ্ছেন, নানান রকম এই ধরনের কটূক্তি কথা, অসত্য কথা যদি বলে থাকেন, দেখবেন মানুষ একটু কথাটা কি বললো একটু শুনতে আগ্রহ দেখায়। উনি সেই জায়গাটা, সেই অবলম্বনটা গ্রহণ করেছেন। এই ধরনের উল্টোপাল্টা কথা, পাগলের প্রলাপ যেটাকে বলা হয়, ওকে একটু হাইলাইট হওয়ার চেষ্টা করছেন। এই কথার তো জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই, মানেই হয় না। কারণ হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ দেখেছে ব্রিগেডে কত মানুষের জমায়েত হয়েছে। টিভি টেলিভিশন স্বাভাবিকভাবে বামপন্থীদের প্রতি একটু অ্যালার্জি আছে। তার সত্ত্বেও এবার আপনি দেখবেন লক্ষ্য করে, ব্রিগেডের সমাবেশে সকাল থেকেই, আগের দিন রাত থেকেই সমস্ত টিভি চ্যানেলগুলো দেখাতে বাধ্য হয়েছে সমস্ত মানুষ, সমস্ত পশ্চিমবঙ্গের বঞ্চিত, শোষিত, নিপীড়িত যে সমস্ত মানুষ, তারা যেভাবে ব্রিগেডের সমাবেশে এবার অংশগ্রহণ করেছেন, কালো মাথার যে ভিড়, তাতে করে যে জমায়েত, সেই জমায়েত সমস্ত টিভি টেলিভিশনে দেখেছেন, সমস্ত ভারতবর্ষের মানুষ দেখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। এখন উনি চোখে বড় বড় চশমা লাগিয়ে থাকেন, দেখবেন পাওয়ার,
পাওয়ার লাগেও যদি চোখে কম দেখেন তাহলে আমাদের সেখানে আর কিছু বলার নেই। সেটা উনি যদি দেখতে না পান, উনি কিভাবে দেখতে পান সেটা আগামী দিনে সাধারণ মানুষ সেই ব্যবস্থা করবেন, দেখিয়ে দেওয়ার ব্যবস্থা। 27 লক্ষ কি 14 লক্ষ কি 10 লক্ষ, এটা মানুষ উনি যদি দেখতে না চান তাহলে মানুষ দেখিয়ে দেবে ভবিষ্যতে। চলুন আর একটা কঠিন প্রশ্ন আমি করতে চাইবো আমাদের পরিতোষ দাকে। আচ্ছা পরিতোষ দা, অনেকেই বলে, যেমন বিজেপিও বলে, টিএমসিও বলে, সিপিআইএম নাকি বুড়োদের পার্টি এবং সিপিআইএমে যারা রয়েছে গদি ছাড়তে চায় না। এই তত্ত্বটাতে কতটা বিশ্বাস করেন আপনি? আমি জানি প্রশ্নটা অনেকটাই কঠিন, তবুও আপনার কাছে রাখলাম। না, বিষয়টা কি, একটা ব্যাপার ভাবতে হবে। জীবনে চলতে গেলে সব ক্ষেত্রেই অভিজ্ঞতা এবং যৌবন, যুবদের শক্তি এবং বয়স্কদের বুদ্ধি, এটা না নিয়ে চললে জীবনে যে কোনো জায়গায় সফল হওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে এখন তো দেখতে পাচ্ছেন আমাদের যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি, তার নেতৃত্বে এত বড় ব্রিগেড হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে যে ভুল তথ্য পরিবেশন করার চেষ্টা করেছে মিডিয়া থেকে, একদম ভুল। আমাদের নেতৃত্বরা আমাদের সেভাবেই তৈরি করছে এবং সেভাবেই আমাদের জায়গা তৈরি করে দিচ্ছে, এবং তাদের চলার পথে এবং তারা যেই পথ আমাদের দেখাচ্ছে সেই পথ দিয়েই আমরা চলার চেষ্টা করছি। এবং এমন নয় যে আমাদের জায়গা ছেড়ে দিচ্ছে না, যে যোগ্য যেই জায়গায় যোগ্য সে সেই জায়গা অবশ্যই পাচ্ছে। এ নিয়ে আমাদের কোনো মতবিরোধ বা আমাদের কোনো এ নিয়ে কোনো টেনশন নেই। এটা মিডিয়ার তৈরি বাইনারি, এইটা ভাঙতে হবে। আমাদের কমরেডরা, আমাদের নেতৃত্বরা যে পথ তারা দেখিয়ে যাচ্ছে, যে পথের তারা পথিক, আমরা সেই পথ দিয়ে চলবো। আমাদের এ নিয়ে অসুবিধা নেই। আমাদের যে যখন যে দায়িত্ব দেবে আমরা সেই দায়িত্বই কাঁধে নিয়ে আমরা লড়াই আন্দোলন করতে নেমেছি। আমরা মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে পেরেছি। আমরা মানুষের দাবি নিয়ে যখন যেখানে পাবো, একটা কর্মী হয়ে যদি আমরা লড়াই করতে হয় সেখানেও আমরা করবো, অসুবিধা নেই। আচ্ছা সাবিরদার কাছে প্রশ্ন। সাবিরদা, লাস্ট কোশ্চেন, ধর্ম নিয়ে রাজনীতির কতটা বিশ্বাস করেন? বিজেপি তো ধর্ম নিয়ে রাজনীতি করে কাঁপিয়ে দিচ্ছে, তার মানে কি ধর্ম রাজনীতি তত্ত্বটাই কি সঠিক, মানুষ গ্রহণ করছে? না, ধর্ম রাজনীতিটা সঠিক নয়, এটা দৃঢ়তার সঙ্গে আমরা বলছি, আমরা বামপন্থীরা সকলেই বলছি। কারণ ধর্ম নিয়ে যে সমস্ত যারা বা যে সমস্ত দেশ লাফালাফি করেছে বা চেষ্টা করেছে ধর্মকে সামনে রেখে দেশ পরিচালনা করবার, তারা শেষ হয়ে গেছে। আজকে আফগানিস্তান তার উদাহরণ, মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আছে, পাকিস্তান আছে, আজকে তাদের অবস্থা কোথায়? তাদের জিডিপি কোথায় আছে? তাদের সামাজিক যে সমস্ত বিষয়গুলো তারা কোথায় আছে? আজকে পৃথিবীর মানচিত্রে তারা সর্বনিম্ন দেশ হিসাবে দাঁড়িয়েছে। সুতরাং সেই জায়গায় আরএসএস পরিচালিত বিজেপি ভারতবর্ষের বুকে একটা ধর্মের নামে উন্মাদনা তৈরি করে তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার যে চেষ্টা, সেই চেষ্টা তারা তাদের মতো চালিয়ে যাচ্ছে। আর আমাদের যেটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে ধর্মটা হচ্ছে রাজনীতির ভবিষ্যৎ নয়। ধর্মটা ধর্মের জায়গায় থাকবে, ধর্ম যার, রাজনীতি নিজের দেশ নিজের। কিন্তু ধর্মকে যদি রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আজকে ধর্মকে নিয়ে মানুষকে মাতিয়ে রাখা যদি যায়, আজকে কাজ নেই হাতে। আজকে বেসরকারিকরণ হয়েছে, একাধিক রেলের শূন্যপদ, 3 লক্ষ শূন্যপদকে বিলুপ্ত করা হচ্ছে, সেখান থেকে মানুষের দৃষ্টি ঘোরানো। আজকে ভারতবর্ষে একাধিক সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি যে সমস্তগুলো রয়েছে, আপনি রেল বলুন, ব্যাংক বলুন, বিমা বলুন, এলআইসি বিমা বলুন, অন্যান্য বিমা বলুন, তারপরে আমাদের দেশের প্রতিরক্ষা যে সমস্ত ফ্যাক্টরিগুলো রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরি, আমাদের পার্শ্ববর্তী ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, এই ধরনের একাধিক লাভজনক সংস্থা যেগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনাকে যদি ধর্মকে দিয়ে মাতিয়ে না রাখতে পারে, তাহলে তো আপনি ওইগুলো যখন বিক্রি হচ্ছে তাহলে আপনি প্রশ্ন করবেন স্বাভাবিকভাবে। আপনার হাতে কাজ নেই, আপনি প্রশ্ন করবেন। আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আপনি প্রশ্ন করবেন। সুতরাং এই সমস্ত প্রশ্নকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মকে অবলম্বন করে বিজেপি তার রাজনৈতিক ফায়দা তুলে নিয়ে এসে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার একটা চক্রান্ত তারা করছে, যেটার বিরুদ্ধে আমরা বামপন্থীরা, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা লড়াই করছি। আগামী দিনে এই লড়াই আরও তীব্র হবে, কারণ যে পদ্ধতিতে দেশ চালানোর চেষ্টায় সরকার করছে ধর্মকে ব্যবহার করে, যেটা আগামী দিনে ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়ার সম্মুখীন হতে চলেছে। আমাদের দেশের যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, কৃষক বলুন, সমস্ত বলুন, তাদের সমস্ত দাবি দাবাগুলোকে ঘুরিয়ে দিয়ে ধর্মকে সামনে নিয়ে আসার চেষ্টা। সুতরাং এই জায়গাটাই আমাদের লড়াই, অত্যন্ত কঠিন লড়াই, এটা স্বাভাবিকভাবেই।
সেই লড়াইকে আমরা গ্রহণ করেছি। এই লড়াই আমাদের আগামী দিনে চলবে। এই মুহূর্তেই সমস্ত কিছুই বলে দেওয়া সম্ভব নয়। লড়াইয়ের অভিমুখ কোন দিকে হতে পারে, কারণ যে ধরনের পরিস্থিতি হবে লড়াইটা অতি সহজ হবে না, অত্যন্ত কঠিন লড়াই হবে। সুতরাং লড়াইয়ের রণকৌশল পরিবর্তন হবে। যে ধরনের পদ্ধতি তারা গ্রহণ করবে, আমরাও সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসার মতো, মানুষকে বোঝানোর জন্য, মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য, যে তাদের দাবি দাওয়াকে আদায় করে নিয়ে আসার জন্য ধর্ম থাকবে, তার বিশ্বাস তার কাছে, যার যার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস তাদের নিজের নিজের কাছে থাকবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ধর্মকে সামনে নিয়ে এসে যে রাজনীতি করার চেষ্টা চলছে, সেখান থেকে মানুষকে বুঝিয়ে মানুষের মৌলিক অধিকারগুলোকে প্রতিষ্ঠা করবার লড়াই অত্যন্ত কঠিন লড়াই। এটা আমরা বামপন্থীরা যেটা বিশ্বাস করি, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তারাও আমরা বিশ্বাস করি, এই লড়াই চলবে। ধন্যবাদ সাবির দা, পরিতোষ দাকে ধন্যবাদ। ইন্টারভিউ দেওয়ার জন্য। ধন্যবাদ।